चलिए 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 नमस्कार 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 शुरू किया जाए। আচ্ছা আমাদের পরিবেশ হয়ে গেছিল তাই তো? ভেরি নাইস ব্যাপার। গ্যাস স্টার্ট হয়নি, বেশ। এক মিনিট। चलिए बंधुगण আজকের যাত্রাপালা সুন্দর সা ক্লাস শুরু কিয়া যায়। আচ্ছা যেহেতু পরিবেশ হয়ে গেছে তাহলে ওর উপর এক্সাম হবে। পরিবেশের উপর এক্সাম নেওয়া হবে। কি হবে? এক্সাম শিডিউল লিখে নে। এক্সাম শিডিউল কি নেওয়া হয়েছে? চ্যাপ্টার কি আছে? চ্যাপ্টার আছে পরিবেশ বিষয়ে এক্সাম নেওয়া হবে। সেকেন্ড ডেট, দেখবি আমি শুরুর দিনই বলেছিলাম বা নর্মাল শিডিউলেও লেখা ছিল বা জেনেও রাখ, সেটা হচ্ছে এক্সাম অলওয়েজ স্যাটারডে সানডে করে থাকবে, ঠিক আছে? স্যাটারডে না হলে সানডে। আমি সাপোজ সানডের শিডিউল দিচ্ছি তো তোর 8 তারিখও দিতে পারিস। আচ্ছা দুদিনই বলে দিই চলে, 8th Feb স্যাটারডে और 9th Feb সানডে, ঠিক আছে? এই দুদিনই বলা যাবে। টাইম স্লটস কি কি টাইম স্লটস আছে? টাইম স্লটস কি রয়েছে দেখ, তোর মোটামুটি 10টা 12টা 2টো 4টে 6টা, ঠিক আছে? যে কোনো একটা টাইম স্লট চুজ করতে হবে আসার জন্য। এক্সাম টাইপ কিরকম হবে? কি টাইপ অফ এক্সাম হবে যারা পড়তিস তারা অলরেডি জানিস। একটা হচ্ছে এমসিকিউ 10 মার্কসের, 10 নাম্বারের এমসিকিউ। সেকেন্ড হচ্ছে জেনারেল স্কিল টেস্ট 20 মার্কসের, 10 নাম্বারের জন্য সময় হচ্ছে 20 মিনিটস। 20 মার্কসের জন্য সময় হচ্ছে 40 মিনিটস, ঠিক আছে? 10 মার্কসের এমসিকিউ, 20 মার্কসের জিএসটি, ব্যাস এটাই। পাসিং পার্সেন্টেজ তো জানাই আছে 60%। পাসিং পার্সেন্টেজ আছে 60। এই হলো পরিবেশের উপর এক্সাম শিডিউল, ওকে? আর যেদিন আসবি মনে করবি পরিবেশের ওপর একটা ডিপিপি কালেক্ট করার জন্য, ঠিক আছে? ডিপিপি মানে ওখানে লটস অফ এমসিকিউ কোয়েশ্চেন্স থাকবে। কালেক্ট ফি এটা কালেক্ট করে নিবি কিন্তু মনে করে, এটা তোর দায়িত্ব, ঠিক আছে? নোট করে নে, এটা ভালো করে চিপকে রাখ। ক্লাস 10-এর ফার্স্ট এক্সাম, প্রথম পরীক্ষা, তাই তো? ক্লাস 10-এর ফার্স্ট পরীক্ষা।
ঠিক আছে, শুরু করা যাক চ্যাপ্টার। বল রে। বেশ, আমায় কিন্তু স্লটটা আগে জানাবি, ঠিক আছে? কারণ সব ক্লাসেরই একই টাইমে এক্সাম হয়। ইনফর্ম স্লটস আর্লিয়ার। যদি কোনো কারণে দেখি যে ওই স্লটে বেশি স্টুডেন্ট হয়ে গেছে, বসতে অসুবিধা হবে, তাহলে তখন অন্য স্লট বলবো, অন্য টাইমে আয়। আমাকে জানাস, ঠিক আছে? গুড। 10টা সকাল, তারপরে দুপুর, তারপর বিকাল। অনেকগুলো অপশনস, দুদিন সময় রয়েছে, 8 তারিখ বা 9 তারিখ। ডেটটাও জানাবি, কোন ডেটে দিবি, টাইমটাও জানাবি। সাব্বাস, চলিয়ে শুরু করা যায়। গ্যাসের আচরণ স্টার্ট হচ্ছে। এটা আমাদের পরিবেশটাকে আমি যা শিডিউল দিয়েছিলাম, দেখবি কেমিস্ট্রি সেকশনে দিয়েছি, ইকুয়েশনস বাগেরা আছে বলে। এবার একটা ফিজিক্সের সেকশন স্টার্ট করছি, গ্যাস। একটা ফিজিক্সের সেকশন স্টার্ট হচ্ছে, গ্যাস। কি আছে? প্রথম লেকচারে তো বেসিক্স থাকবে অবশ্যই, তারপরে গ্যাস লজ, গ্যাস কেন্দ্রিক কি কি সূত্র আমাদের রয়েছে, গ্যাস কেন্দ্রিক কি কি লজ বা নিয়ম কানুন আমাদের পড়তে হয়। ইয়াস, স্মাইল। চলো দেখো, এগুলো হচ্ছে কণা দেওয়া আছে, কণা, পার্টিকলস, কণা দেওয়া আছে। প্রথমটা দেখ, সলিডের পার্টিকলস আছে, তারপরে দেখ লিকুইডের আছে, তারপরে দেখ গ্যাসেসের আছে। সলিডের পার্টিকেলগুলোর মুভমেন্ট নেই, ভালো করে দেখ, এক জায়গায় রেস্টে আছে। 4টে পার্টিকেল দেওয়া আছে, ওরা রেস্টে আছে, স্থির আছে। লিকুইডটা দেখ, অ্যারোগুলোর ছোট সাইজের আছে, লিকুইডে অ্যারোগুলো ছোট সাইজে, মানে ওরা মুভ করে কিন্তু কম। গ্যাসে দেখ বড় বড় অ্যারো আছে, তার মানে গ্যাসের যে কণাগুলো আছে, যে পার্টিকলসগুলো আছে, তারা প্রচণ্ড র্যান্ডাম ফাস্ট মুভ করে। গ্যাসের যে পার্টিকেলগুলো আছে বা তোর গ্যাসের যে অ্যাটমসগুলো আছে, সরি, তারা প্রচণ্ড ফাস্ট মুভ করে। তা আমরা গ্যাসটাকে নিয়েই ডিসকাস করব, আমাদের ডিসকাশন গ্যাস। গ্যাসকে কি বলা যেতে পারে? হোমোজিনিয়াস ফ্লুইড। হোমোজিনিয়াস মানে সুষম, সব জায়গার যার ডেন্সিটি অন অ্যান অ্যাভারেজ সেম থাকে। একটা গ্যাস মিক্সচারে প্রত্যেকটা জায়গায় গ্যাসের ঘনত্ব বা ডেন্সিটি মোটামুটিভাবে ফিক্স থাকে, হোমোজিনিয়াস ফ্লুইড। এবং সেই ডেন্সিটির ভ্যালু লো হয়, লো ভিসকোসিটি মানে সান্দ্রতাও কম হয়, সান্দ্রতা ক্লাস 9-এ ছিল। এবং ভলিউম অফ দ্য গ্যাস, গ্যাসের ভলিউম মানে কি বোঝায়? গ্যাস যতটা জায়গা অধিকার করে একটা ভেসেলে, পাত্রে, পাত্রে যতটা জায়গা ও অধিকার করে তাকে বলা হয় ভলিউম অফ দ্য গ্যাস। ক্লাসিফিকেশন কি? আইডিয়াল গ্যাস মানে আদর্শ গ্যাস, নন আইডিয়াল বা রিয়েল গ্যাস, বাস্তব গ্যাস। আমাদের মেন ফোকাস আইডিয়াল গ্যাস। নাও ইউ ক্যান আস্ক, এবার তুমি জিজ্ঞাসা করতে পারো, স্যার আদর্শ গ্যাস কি সত্যিকারের হয় বাস্তবে? প্র্যাকটিক্যালি না। আমাদের চারপাশে যা গ্যাস আছে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সবই বাস্তব গ্যাস, রিয়েল গ্যাস। আইডিয়াল গ্যাস হতে গেলে শর্ত মানতে হয়। বাস্তব গ্যাস যারা আছে তারা প্রত্যেকে সাধারণ উষ্ণতা ও চাপে সেই শর্ত মানে না, বুঝলি? ঠিক আছে, যত গ্যাসের সূত্র আছে সবই আদর্শ গ্যাসকে ফোকাস করে বানানো। তোমরা আদর্শ গ্যাসকে জানবো এবং এটাও শিখবো যে বাস্তব গ্যাসকে কখন আদর্শ গ্যাস রূপে চিন্তা করা যায়। শর্ত আমরা জানবো, দুটো শর্ত ভালো করে জানবো, ঠিক আছে? আচ্ছা, তা গ্যাসের, তাহলে গ্যাস বলছি মানে বুঝে নিতে হবে আদর্শ গ্যাস, আমাদের সিলেবাস তাই রয়েছে। কি কি প্রপার্টিজ ডিসকাস করা হয়? ঘনত্ব, উষ্ণতা, চাপ, আয়তন,
পরিমাণ কতটা রয়েছে, যেটা মোলে হিসাব করা হয়, মোল। এতটুকু ক্লিয়ার একদম? নেক্সট। আচ্ছা, এখান থেকে জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিচ্ছি, একবার একটু গো থ্রু করে নিস, জানতে পারবি। ঠিক আছে? কাইনেটিক থিওরি অফ গ্যাস, আমরা যে টপিকটা পড়ছি গ্যাস, এটাকে ফিজিক্সের ভাষায় এটা একটা ফিজিক্সের ব্রাঞ্চ। গ্যাসের গতিতত্ত্ব বলা হয়, এটা একটা ফিজিক্সের ব্রাঞ্চ। যেমন আলো একটা ব্রাঞ্চ, তড়িৎ একটা ব্রাঞ্চ, কেটিজি বলি আমরা, কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা একটা ব্রাঞ্চ। এর কিছু পস্টিউলেটস আছে, মানে স্বীকার্য আছে, কিছু ধরে নেওয়া আছে। কারণ আমরা আদর্শ গ্যাস নিয়ে কাজ করছি, আদর্শ গ্যাস কি হয়, একটা স্পেশাল গ্যাস, তাই তো? কিছু শর্ত মেনে একদম আদর্শ যাকে বলে, আইডিয়াল। তার জন্য কি ধরা হয়েছে তোর, প্রথম কথা লার্জ নাম্বার অফ মলিকিউলস আছে, মানে গ্যাসের মধ্যে প্রচুর সংখ্যক কণা আছে, এবং র্যান্ডাম মুভ করছে। এই র্যান্ডাম মুভমেন্টটাকে বলা হয় ব্রাউনীয় গতি। মাথায় রাখিস, গ্যাস যেভাবে মুভ করে, দৌড়াদৌড়ি করে, সেই মুভমেন্টটাকে বলা হয় ব্রাউনীয় গতি। সেকেন্ড পয়েন্ট কি বলছে, ভলিউম অফ আ মলিকিউল ইজ নেগলিজেবল। গ্যাসের যে আয়তন, গ্যাসীয় কণার যে আয়তন, গ্যাসীয় কণা পরমাণুগুলোর যে আয়তন, সেটা নেগলেক্ট করা হয়, এটা ছোট নেওয়া হয়, অত্যন্ত ছোট নেওয়া হয়। ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন নেগলিজেবল। গ্যাসীয় কণার মধ্যে যে আকর্ষণ, গ্যাসের কণার মধ্যেও আকর্ষণ থাকে, এক্স্যাক্টলি থাকে, কেন থাকবে না, ওটাকেও নেগলেক্ট করা হয়। আদর্শ গ্যাসের ক্ষেত্রে ওটাকেও আমরা নেগলেক্ট করি। গ্যাস যে কলিশন করছে, সংঘর্ষ করছে নিজের সাথে বা পাত্রের দেওয়ালের সাথে, তাকে নেওয়া হয় ইলাস্টিক, স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক, ভাবার চেষ্টা কর। গ্যাস যে একটা পাত্রের দেওয়ালের সাথে কলিশন করছে বা অন্য কোনো গ্যাসীয় কণার সাথে যে কলিশন করছে, তাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। 5টা থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন এসছে। গ্যাসের যে গতি শক্তি, প্রপোর্শনাল টু কেলভিন উষ্ণতা, সমস্ত টেম্পারেচার কেলভিনেই ম্যাক্সিমাম মেজার করা হয়। ক্যাপিটাল টি, কেলভিন উষ্ণতা বা ক্যাপিটাল টি। যেগুলো পড়তে পড়তে ইম্পর্টেন্ট মনে হবে, খাতাটা খুলে রাখ, নিজে লিখে নিবি। এখন মোটামুটি অনেকই বয়স হয়েছে, তাই তো? 5-6 বছরের শিশু তো আমরা নই। তো পড়তে পড়তে কনসেন্ট্রেটলি দেখবি, যেগুলো মনে হবে যে আচ্ছা নতুন জিনিস জানিস না, সেগুলো খাতায় টুক করে নোট করে নিবি, তাহলে কনসেন্ট্রেশনও থাকবে এবং ভালো করে বুঝতেও পারবি। বল, এতটুকু ক্লিয়ার? গুড। চলো তাহলে, গতিশক্তি প্রপোর্শনাল টু উষ্ণতা, সংঘর্ষ কেমন হয়, স্থিতিস্থাপক। আর গ্যাসীয় কণার যে মুভমেন্ট, দৌড়াদৌড়ি, এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক যে মুভমেন্ট, তাকে বলা হয় ব্রাউনীয় গতি। ব্রাউন বের করেছিলেন, রবার্ট ব্রাউন এটার ধারণা দিয়েছিলেন। নেক্সট, গ্যাসের আচরণ। হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট দ্য বিহেভিয়ার অফ গ্যাসেস। গ্যাসের আচরণকে কারা কারা ম্যানিপুলেট করতে পারে, কারা কারা চেঞ্জ করতে পারে? কি বলছে দেখ, উষ্ণতা, আয়তন, চাপ, পরিমাণ কতটা রয়েছে, এই 4টে কোয়ান্টিটি গ্যাসের আয়তন, গ্যাসের আচার ব্যবহারকে, বিহেভিয়ার চেঞ্জ করতে পারে। ঠিক আছে? টেম্পারেচার, ভলিউম আয়তন, পি প্রেসার, আর এন হচ্ছে কোয়ান্টিটি, কতটা আছে, নাম্বার অফ মোলস, কত মোল পদার্থ আছে সেটা, 1 মোল, 2 মোল, 3 মোল। ওই জন্য ক্লাস 9-এ চিল্লিয়ে চিল্লিয়ে বলা হয়েছিল, ক্লাস 9-এর পরমাণু আর মোলের ধারণা যদি ক্লিয়ার না থাকে, যদি বেস না থাকে, গ্যাসে কিন্তু প্রবলেম হবে, গ্যাসে কিন্তু প্রবলেম হবে। তো বেটার যদি মনের ধারণা পারা যায়, পারিস ঠিকঠাক,
হ্যালো হ্যালো, কি রে পারিস? হ্যাঁ তুই তুই মূলের ধারণা পারা যায়? বেশ, যদি পারা যায় খুব ভালো, নাহলে কিন্তু একবার 9-এর নোটসটা ভালো করে গো থ্রু করে নিস। একটা বা দুটো নোটস ছিল দেখে নিস, একটু অঙ্কগুলো প্র্যাকটিস করে নিস, ঠিক আছে? একবার করে হলেও মূলের ধারণার বেস কিন্তু লাগবে। তো যাই হোক, এই চারটের ওপর নির্ভর করে। ওকে, চল পরেরটা। গ্যাস লজ, কি কি সূত্র গ্যাসকে নিয়ে, মানে গ্যাস কেন্দ্রিক বিষয়ে ডিসকাস করা হয়? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, রেনল্ডস প্রেসার ল, গেলুসাগ ল। এই দুটো, গেলুসাগের গ্যাসে প্রচুর ল আছে, উনি গ্যাস নিয়ে প্রচুর কাজ করেছেন। তো গেলুসাগস ল অফ প্রেসার, আরে ভাই গেলুসাগস ল অফ প্রেসার, এই দুটো কিন্তু সেম ল। গেলুসাগস ল অফ প্রেসার আর রেনল্ডস প্রেসার ল একই। রেনল্ডস বা রেনো বলে, রেনো অনেক সময় উচ্চারণটা মানে হয় না ওই ফ্রেঞ্চ স্প্যানিশ সামথিং, রেনো, রেনো। অ্যাভোগাড্রো বিখ্যাত লোক। আদর্শ গ্যাসের সূত্র বা কম্বাইন গ্যাস ল, এই সমস্ত সূত্রগুলো মিশিয়ে আদর্শ গ্যাসের জন্য আমরা সমীকরণ বানাতে পারি। ডাল্টনের আংশিক চাপের সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, অ্যান্ড সো অন। ঠিক আছে, আমরা পড়বো কোনগুলো? সব তো পড়া ডেফিনেটলি ক্লাস 10-এর কন্টেন্টের বাইরে। 1, 2, 3 আর 4 তো সেম, 5ও পড়াবো, 6ও পড়াবো, 7, 8 আমরা হায়ার ক্লাসে গিয়ে পড়বো। ঠিক আছে, ক্লিয়ার? চল, সূত্রগুলো শুরু করার আগে কয়েকটা রাশি সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বেসটা তৈরি হয়ে যাবে, আমাদের ফাউন্ডেশনটা স্ট্রং হয়ে যাবে। প্রেসার, প্রেসার অফ গ্যাস কি বলছে? প্রেসার অফ গ্যাস কিছুই না, এরকম একটা ক্ষেত্রফল চুজ করলাম, এটা একটা ক্ষেত্রফল, এরিয়া। এখানে কেউ বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে এফ। এফ হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল বা ঘাত, থ্রাস্ট বলা হয়, থ্রাস্ট, থ্রাস্ট বলা হয়। লম্বভাবে প্রয়োগ হচ্ছে, লম্ব লম্ব লম্ব। তাহলে চাপ, তলে চাপ, তলে কতটা চাপ সৃষ্টি হচ্ছে? P ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল, P ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল, মানে ঘাত বাই ক্ষেত্রফল, ঘাত বাই ক্ষেত্রফল। ইজি জিনিস, 9-এর জিনিস, ইজি জিনিস, 9-এর জিনিস, তাই তো? এর ইউনিটস বলতে পারি। এসআইতে কি হবে স্যার? নিউটন, ভালোবেসে বলা হতো পাস্কাল। সিজিএসে কি হবে? ডাইন সেন্টিমিটার মাইনাস 2, ডাইমেনশন ভেরি ইজি, বলের ডাইমেনশন বাই এরিয়ার ডাইমেনশন, তাই তো? এম এল টি মাইনাস 2, নিচে এ ফর এরিয়া মানে এল স্কোয়ার, এম এল মাইনাস 1 টি মাইনাস 2। দেখ বুঝতে পারলি কিনা? ঠিক আছে, বলে গুড। এটা হচ্ছে চাপ, কতটা চাপ দিচ্ছে একটা নির্দিষ্ট তলে, পাত্রের দেওয়ালে চাপ দিচ্ছে, তাহলে পাত্রের দেওয়ালে লম্বভাবে যে বল প্রয়োগ করছে, তাহলে ওই যে লম্ব বল মানে ঘাত বলা হয়, লম্বভাবে প্রয়োগ করা বলকে ঘাত বলে, ঘাত বাই ক্ষেত্রফল। কারেক্ট? চল পরেরটা।
ইম্পর্টেন্ট পয়েন্টস দেখে নে। অন্যান্য অনেক ইউনিট বাজারে চলে, তুই হয়তো পড়তে গেলে শুনেছিস বা পাবি, যেগুলো কিন্তু দরকার, যেমন পাস্কাল দরকার এসআই, তার সাথে সাথে বার, বার কথাটা এসছে ব্যারোমিটার থেকে, টরিসেলি বলে একজন সায়েন্টিস্ট ছিলেন তার নাম থেকে, আর এটিএম, এটিএম মানে ব্যাংকের এটিএম একদমই নয়, এটিএম মানে অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারের এটিএম শব্দটা নেওয়া হয়েছে, ওয়ার্ডগুলো নেওয়া হয়েছে, বুঝলে? এটিএম মানে এয়ারের রেসপেক্টে কতটা প্রেসার, এটিএম অ্যাটমসফিয়ারিক প্রেসার। এই সম্পর্কগুলো ভালোভাবে জানতে হবে, তাহলে কিন্তু অঙ্ক নামানো চাপ। আর গ্যাস থেকে কিন্তু 3 মার্কসের একটা অঙ্ক পাবে, 2 মার্কসের একটা শর্ট কোয়েশ্চেন পাবে, 1 মার্কসের কোয়েশ্চেন পাবে, মানে প্রায় 6 থেকে 7 নম্বর আরামসে তোলা যায়। এক এটিএম মানে এত পাস্কাল, 1.013 10⁵ পাস্কাল, ঠিক আছে? 9/সেমি স্কোয়ারে গেলে 10⁶ হয়ে যাবে, 10⁶ হয়ে যাবে, 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। ওকে, এটাকে এইভাবেও দিতে পারে এমসিকিউতে, এগুলো এমসিকিউতে খুব পাবি। 1.013 এমসিকিউ যদি দেয়, এমসিকিউতে ইন্টু 10⁵ করলাম, ইন্টু 10² পাস্কাল করলাম, 10⁵ মানে দেখ কত, 1000, তাই তো? মানে কিলো, কিলো। আর এখানে 100 গুণ করে দিলে, 100 গুণ করে দিলে কত আসছে বল? 101.3, তাই তো? কিলো পাস্কাল, 10⁵ মানে কিলো, এটাও লেখা যাবে। দেখ ঠিক কিনা, চেক করে বল। ঠিক আছে, 10⁵ জায়গায় কিলো বসালাম, আর ওখানে 100টা গুণ করলাম না, পয়েন্টটা শিফট করে যাবে ডান দিকে, তো তাই করেছি আর কি। বেশ, হ্যাঁ বল। ঠিক আছে তো, ভেরি নাইস, ভেরি নাইস। আয়তন, আয়তন তো একটু আগেই বলা হলো, এরকম একটা ভেসেল আছে, পাত্র আছে, বদ্ধ আছে, ভেতরে গ্যাস আছে, গ্যাস, পাত্রের আয়তন যদি ভি হয়, এইখানে যে গ্যাস আছে, গ্যাসের আয়তনও ভি হবে, কারণ গ্যাস কি করে, পাত্রের আয়তন দখল করে। গ্যাস কি করে, পুরোপুরি পাত্রের আয়তন দখল করে নেয়, ঠিক আছে? এককগুলো মনে করিয়ে দিই, ইউনিটস অফ ভি, আয়তন ভি বলা হচ্ছে, তার এককগুলো এসআইতে মনে করো, এসআইতে সিম্পলি ছিল মিটার কিউব, সিজিএসে সেন্টিমিটার কিউব বা সিসি, তাই তো? এটা হয়, এটা হয়। আরো আছে, আদার্স তো প্রচুর হয়, জানিস নিশ্চয়ই, আরো প্রচুর আয়তনের একক হয়, তার মধ্যে বিখ্যাত হচ্ছে লিটার, মিলিলিটার, হয় না, এমএল বগেরা এক্সেট্রা। বল রে, ঠিক আছে? ওকে, বল, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাস্য? ভেরি নাইস। মাত্রা নিয়ে আমার মনে হয় কোনো আপত্তি থাকা উচিত নয়, মাত্রা, আয়তনের মাত্রা যেটা হয় নর্মাল, এল কিউব, কারেক্ট। গেলাম পরেরটা, ডেনসিটি, এবার তো আমরা জানি ঘনত্ব। এই যে আমি চেম্বারটা নিলাম, বদ্ধ চেম্বার, এখানে গ্যাস আছে, গ্যাসের কণাগুলো আছে না, আয়তন, পাত্রের আয়তন মানেই গ্যাসের আয়তন, ভর,
গ্যাসের ভর, ধরে নে এম, ভর ভর ভর, ঘনত্ব রো, ভর বাই আয়তন জানি আমরা, সিম্পল, কিছু নেই, ভর বাই আয়তন জানি আমরা। ইউনিটস বলতে পারি কি হবে, ভর বাই আয়তন, কেজি পার মিটার কিউব, सीजीएस বল গ্রাম পার সেন্টিমিটার কিউব और গ্রাম পার সিসি, সেন্টিমিটার কিউব মানে সিসি, কিউবিক সেন্টিমিটার। বল, মাত্রা তো জানাই আছে নাকি? আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা নরমালি, ওই জন্য এল কিউব। সরি ডেনসিটি বের করছি আমি, ডেনসিটি বের করছি, রো, তাহলে এম ভর বাই আয়তন মানে এল কিউব, তাহলে এম এল টু দি পাওয়ার কত হবে বল, -3, এটা মাত্রা। চিহ্ন কি কি হয়, রো হয়, স্মল ডি হয় বা ক্যাপিটাল ডি হয়, ঠিক আছে বল রে, ওকে গুড। লিখলি কিছু দরকারি জিনিস? দরকারি কিছু খাতায় নোট করলি? এই হলো বেসিক পরিচয়, গ্যাস কেন্দ্রিক বিষয়ে বেসিক পরিচয়। নোটসে এইগুলো আরো ভালো করে লিখে রাখবি, তাহলে নোটস যদি রেডি থাকে, নোটস যদি পারফেক্টলি রেডি থাকে, আমি হলপ করে বলতে পারি, একদম বুক ঠুকে বলতে পারি, নোটসে যা যা রয়েছে ঠিক ওই টাইপেরই প্রশ্ন আসবে বা এক্স্যাক্টলি ওটাই আসবে। হয়তো নোটসে একটা অঙ্ক করালাম, সেখানে আমার 5 দেওয়া আছে, ধরলো বলা আছে গ্যাসের আয়তন 5 সিসি, ওটা হয়তো এক্সামে 10 হলো, বাকি অঙ্কের ব্যাপারটা সেম, ঠিক আছে? যে যে অঙ্ক করাবো লেকচার 2-3-তে আমরা কোয়েশ্চেন এবং অঙ্ক দুটোই ডিসকাস করব, ঠিক ওই টাইপের কোয়েশ্চেন অঙ্কই বোর্ডসেও আসবে, স্ট্রেট কাট, ওকে? যদি নোটস ভালো করে রেডি থাকে, প্রিপেয়ার থাকে, যে অঙ্ক পাচ্ছ না সেটা যদি বারবার প্র্যাকটিস থাকে, একদম আরামসে পারবে। বোর্ডসের কোয়েশ্চেন মনে হবে এ তো নোটসেই থেকে এসছে, সবই জানা, বাট প্রিপেয়ার তোমায় করতে হবে। মেটেরিয়াল দেওয়ার দায়িত্ব আমার, প্রিপেয়ার করার দায়িত্ব তোমার। ফার্স্টে পার্ট 1, আজকে সব ল পড়া যাবে না, তাহলে মাথায় প্রেশার হয়ে যাবে। ফার্স্টে বয়েলের সূত্র পড়ি। বয়েল আঙ্কেল কি বলছেন, ভেরি ইজি। গল্পটা কি ভালো করে শুনে নে। উনি বলছেন যদি গ্যাসের ভর না পাল্টাও, ভর নির্দিষ্ট ভরের গ্যাস, আচ্ছা, যদি উষ্ণতাও না পাল্টাও, টেম্পারেচার কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, তাহলে ভদ্রলোক বলছেন যদি উষ্ণতাও না পাল্টাও, টেম্পারেচারও না পাল্টাও, তাহলে গ্যাসের, আদর্শ গ্যাসের চাপ আর আয়তন ব্যস্তানুপাতিক হয়। চাপ বাড়িয়ে দিলে ও বেশি আয়তনে বাড়তে চায়, আবার আয়তন বাড়িয়ে দিলে ও নিজের চাপ কমিয়ে নেয়, গ্যাসের চাপ মানে কিন্তু পাত্রের দেওয়ালে যে চাপটা দিচ্ছে। ব্যাস হয়ে গেল সূত্র। দুটো শর্ত, কি শর্ত? উষ্ণতা স্থির থাকতে হবে আর নির্দিষ্ট ভরের গ্যাস নিতে হবে। উষ্ণতা স্থির থাকতে হবে, নির্দিষ্ট ভরের গ্যাস নিতে হবে। তাহলেই খেয়াল কর কি বলা আছে, চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কে? আয়তন। এটা লিখতে পারিস, নির্দিষ্ট ভর কিন্তু ফিক্স থাকতে হবে। তাহলে এইটা হচ্ছে সূত্র নাকি? লেখা যাবে তো, ভি প্রপোর্শনাল টু 1/p। কিরে, হ্যালো গুড।
ভি প্রপোর্শনাল টু 1/p কখন? শর্ত কিন্তু কম্পালসারি, গ্যাসের ভর ধ্রুবক এবং উষ্ণতা ধ্রুবক, টেম্পারেচার ধ্রুবক। তাহলে প্রপোর্শনাল উঠলে কি হয়, ধ্রুবক আসে কে, তাহলে পি ইন্টু ভি ইকুয়ালস টু ধ্রুবক। এইটাও বয়েলের সূত্রের ফর্মুলা বলতে পারিস, ওপরটা বলে যাবে নিচটা বলে যাবে যে পিভি ইকুয়ালস টু ধ্রুবক, পিভি ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে লিখতে পারি কি, এটা লেখা যাবে P1V1 ইকুয়ালস টু P2V2 ইকুয়ালস টু P3V3 ইকুয়ালস টু ডট 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 nতম PnVn ইকুয়ালস টু ধ্রুবক। দেখ ধরতে পারলি কিনা। আরে প্রথমবার মেজার করলাম P1V1 একই গ্যাসে, পরের বারে মেজার করলাম P2V2, পরের বারে মেজার করলাম P3V3, এইভাবে বলছে না পিভি ধ্রুবক থাকবে। তাহলে পিভি যদি ধ্রুবক থাকে, পিভি যদি ধ্রুবক থাকে তাহলে সব ক্ষেত্রেই ধ্রুবক থাকবে, তাই না? সূত্র মানে তো তাই বোঝায়। ক্লিয়ার হলো? বল। এটাই এটাই বয়েলস ল, সিম্পল ইজি, একদম ইজি চ্যাপ্টার ভাই, কিছু নেই। তাহলে এদের কিছু গ্রাফ টানা যেতে পারে, গ্রাফ। আচ্ছা এই ইকুয়েশনগুলো নোট কর। ভি প্রপোর্শনাল টু 1/p, আগে হেডিং কর বয়েলের সূত্র, পুরোটা লিখলে টাইম চলে যাবে। এটা নোট কর, এটা নোট কর, এটা নোট কর, দেখি ফটাকসে। বুম। ডান, এগোই, হয়ে গেলে বলবি। চলো, গ্রাফ আছে, গ্রাফ। এই গ্রাফগুলোকে বলে ইন্ডিকেটর ডায়াগ্রাম, মানে এরা ইন্ডিকেট করে চাপ আয়তন কেমন হবে। ইন্ডিকেটর ডায়াগ্রাম, নির্দেশক চিত্র বা গ্রাফ নির্দেশ করে, ইন্ডিকেটর। ঠিক আছে, কোয়েশ্চেনে কিন্তু বলতে পারে যে ইন্ডিকেটর ডায়াগ্রাম লেখো, এটাই সিম্পল, সিম্পল, ফাইন। ফার্স্টে পি ভার্সেস ভি, এই গ্রাফগুলো আমি এখন সাজেস্ট করব ডিরেক্টলি মনে রাখ, কারণ যেমন পি ভার্সেস ভি গ্রাফটা তোর ম্যাথসে একটা জিনিস পাবি পরবর্তীকালে 11-এ গিয়ে, হাইপারবোলা, পরাবৃত্ত, ওটার মতো হয়, ওটার মতো হয়। আমি হালকা নলেজ দিয়ে দিচ্ছি, বাট তাও বলবো মেনলি মনে রাখ, লিখে লিখে প্র্যাকটিস করবি, হয়ে যাবে। এই গ্রাফটা ঢেউয়ের মতো হয়, লাইক দিস, ঢেউয়ের মতো হয়। ঠিক আছে, খেয়াল কর আমাদের সমীকরণ কি ছিল, আমি একটু হালকা বলে দিই যাতে পরবর্তীকালে এরকম যদি আসে রিলেট করতে পারবি। পিভি ইকুয়ালস টু ধ্রুবক ছিল কনস্ট্যান্ট, পিভি ইকুয়ালস টু ধ্রুবক ছিল কনস্ট্যান্ট। পিটা কি, ওয়াই অ্যাক্সিস, পিটা এখানে কি আছে, পিটা আছে ওয়াই অ্যাক্সিস, ভিটা কি আছে এক্স অ্যাক্সিস, এই বেসিকগুলো নিশ্চয়ই জানা আছে, ভি এক্স অ্যাক্সিস। তাহলে ওখানে বসালে কি হচ্ছে দেখ, এক্স ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক হচ্ছে না, এক্স ওয়াই ধ্রুবক মানে এটা কার সমীকরণ, এক্স ওয়াই হচ্ছে সমপরাবৃত্ত। এই যে এই ধরনের গ্রাফ সমপরাবৃত্ত, বা অনেক বইতে লেখা থাকে আয়তাকার সমপরাবৃত্ত, আয়তাকার সমপরাবৃত্ত, ইংলিশে বলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, এক্স ওয়াই ইকুয়ালস টু যদি ধ্রুবক থাকে, এটা কিন্তু পরেও আসবে এই টাইপের সমীকরণ, বুঝলি? এক্স ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক, তো মাথায় রাখ এক্স ইন্টু ওয়াই গুণ করলে যদি ধ্রুবক হয়, ওটা অলওয়েজ এরকম ঢেউয়ের মতো, ঢেউয়ের মতো সমপরাবৃত্ত হয়। আর এক্সামে গ্রাফ করলে অলওয়েজ নেচারটা লিখে দিবি, অলওয়েজ নেচারটা লিখে দিবি।
ঠিক আছে, এটা দরকার, ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে, কারণ দেখবি কেউ লেখে না, খুব কম পার্সেন্টেজ। তো তুই লিখলে টিচার বুঝবেন যে আচ্ছা জানে, জ্ঞান আছে, নলেজ আছে। ঠিক আছে, ক্লিয়ার? তোর স্কুলের র্যাঙ্ক কত রে? হ্যাঁ, সেকেন্ড হয়েছিলিস? সেভেন্থ, আচ্ছা সেভেন্থ। চেষ্টা কর যাতে টপ র্যাঙ্কে আসা যায়, বাস যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো ভালো করে তৈরি কর, ঠিক আছে? আর যেহেতু তুই মাঝে মাঝে অসুস্থ হয়ে যাস, আমি বলবো এক্সারসাইজে ফোকাস কর সকাল সকাল উঠে, নালে কিন্তু পরবর্তীকালে জীবন টাফ হয়ে যাবে। সকালবেলা এক্সারসাইজ, কারণ একটা মাধ্যমিক আগে স্কুল লেভেলের পরীক্ষা দিয়েছো, 100 জন স্টুডেন্ট, 150 জন স্টুডেন্ট, এটা ফার্স্ট বড় পরীক্ষা যেখানে তোমার সাথে প্রায় 7-8 লক্ষ দিচ্ছে। তো সেখানে নিজের নামটা বের করে আনা, নিজের বেস্টটা দেওয়াটা একটা বেশ যুদ্ধের মতো। তো আমি এটাই সাজেস্ট করব, পারলে কাল থেকেই, আজ থেকেই মাইল্ড এক্সারসাইজ, নেট ঘাটলে, বই ঘাটলে পাওয়া যাবে, বাড়ির লোককে জিজ্ঞাসা করলে বলে দেবে। তার সাথে মেডিটেশন ভালো করে স্টার্ট কর, কারণ এই সময় কিন্তু অসুস্থ হওয়ার স্কোপ নেই, ঠিক আছে? আমার একটা ক্লাস মিস করা মানে মাঝে মধ্যে হতে পারে, আমারও হয়তো মাঝে মধ্যে মিস হবে, বাট তাও যতটা কম করা যায় চেষ্টা করতে হবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা চ্যাপ্টারেই মোটামুটি প্রায় 3-4টে করে লেকচার আছে। আলোতে তো প্রায় 4খানা লেকচার, তড়িতে প্রায় 5খানা লেকচার, অনেক কিছু ডিসকাশন করার আছে। আর যেগুলো করাবো সেগুলো ভালো করে নোটসে লিখে রাখবি, প্র্যাকটিস করবি, এক্স্যাক্টলি ওটা স্কুল এক্সামেও পাবি, বোর্ডসেও পাবি, পাক্কা একদম 100%। কিন্তু প্র্যাকটিসটা তোমায় করতে হবে। গেলাম 2 নম্বরে, কি বলছে? পিভি ভার্সেস পি। 2 নম্বরে বলছে পিভি ভার্সেস পি এর গ্রাফ বানাতে। পিভি ভার্সেস পি, এই গ্রাফগুলো খুব ইজি হয়। এই দেখ, পিভি ভার্সেস পি, স্যার এটা কেন হলো? আরে সিম্পল না, তো অনেক সোজা। বয়েলস ল কি বলছে? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ধ্রুবক, তাই তো? কি রে, তাহলে আমি পিভি ধ্রুবক থাকবে যাই করি না কেন, তো তাই তো আছে এখানে। পিভির ভ্যালু তো ফিক্সড আছে, পিভি তো ওয়াই অ্যাক্সিসে, পি বেড়ে যাচ্ছে, দেখ পি এর ভ্যালু পরপর বাড়ছে। বয়েল আঙ্কেল কি বললেন? পিভি ধ্রুবক থাকবে, তাই ব্যাস সিম্পল। তো পি বাড়লে আমার কি এসে যাবে? পিভি গুণ করে ধ্রুবক থাকবে, তো পি বাড়ুক না, ঠিক আছে? নেচার লিখে দেবে, গ্রাফের প্রকৃতি খেয়াল করো, সরল রেখা আছে এবং এক্স অ্যাক্সিসের সমান্তরাল, তাহলে বলবে পি অক্ষ না আছে নিচে, পি বা এক্স অক্ষ বলে দিলে, এক্স অ্যাক্সিস, সমান্তরাল সরল রেখা। সরি, পি অক্ষের সমান্তরাল সরল রেখা, পি অক্ষের সমান্তরাল। স্যার যদি পি এর বদলে ভি থাকে, দেখ 2 নম্বর 3 নম্বর গ্রাফ, এই 4 নম্বর গ্রাফ দেখ তাই আছে, পিভি ভার্সেস ভি, ওটাও সেম হবে একই, কারণ পিভি তো ধ্রুবক, কারেক্ট? আচ্ছা 3 নম্বর গ্রাফটা ভালো, পি ভার্সেস 1/v, অ্যাক্সিস পাল্টে গেছে। 1 নম্বরে ছিল পি ভার্সেস ভি, এখানে পি ভার্সেস 1/v, এটা হবে। এটা কি করে হলো স্যার? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে সাপোজ আমি কে বললাম, তাহলে পি ইকুয়ালস টু কে বাই ভি হচ্ছে, কে বাই ভি, তাই তো? পি কি আছে? পি আছে ওয়াই অ্যাক্সিস, চেক কর,
1/v কি আছে, 1/v কি আছে, 1/v আছে এক্স অ্যাক্সিস, p আছে y, 1/vx ওখানে বসিয়ে দে, তাহলে x ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু সরি y ইকুয়ালস টু p তো y হবে, y ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু x। স্যার কি করে হলো? আরে ভাই এটা তো k ইন্টু 1/v না, ভেবে বল, এটা তো k ইন্টু 1/v না, k/v মানে কি, k ইন্টু 1/v, তাহলে 1/v মানে কত, x, k তো k থাকবে, y ইকুয়াল টু kx। এটা কার সমীকরণ বোঝাই জানিস? মানে একদিকে y পাওয়ারে x পাওয়ারে 1 আর একদিকে x পাওয়ারে 1, 1 1 থাকতে হবে, এটা বোঝায় মূল বিন্দুগামী সরল রেখা। ম্যাথসে পাবি এগুলো, মূল বিন্দুগামী সরল রেখা। ক্লিয়ার হলো, বোঝা গেল? গুড, তাই হচ্ছে দেখ মূল বিন্দু, মূল বিন্দু এইটা হয়, মূল বিন্দুগামী সরল রেখা গেছে, মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া গেছে। ঠিক আছে, এগোই এগোই, চলো গেলাম। আরেকটা জিনিস মনে রাখতে পারিস এখানে, আচ্ছা এটা পরে বলবো, না বলে দিই, যদি পরে ভুলে টুলে যাই, যদি পরে ভুলে যাই বলেই দিই, সেটা হচ্ছে বাণী হিসাবে মনে রাখ, পি ইন্টু ভি যদি এর মাত্রা চেক করিস, মাত্রা বলবো না, পি ইন্টু ভি করলে অ্যাকচুয়ালি গ্যাসেতে কার্য পাওয়া যায়, খাটনি, বুঝলি, খাটনি পাওয়া যায়, শক্তিও পাওয়া যায়। বিভি মানে কার্য, কার্য মানে ছোটবেলায় পড়েছিলি 9-এ, কার্য শক্তির সমতুল্য রাশি, তাই না? সংজ্ঞা আলাদা কিন্তু একক আর মাত্রা সেম। তো পিভি কার্য পাওয়া যায় বা শক্তিও বলতে পারিস, শক্তির একক আর মাত্রা পাওয়া যায়, ঠিক আছে, শক্তির একক আর মাত্রা পাওয়া যায়, হলো? ঠিক আছে, এগোই, বল রে। গুড, চলো গেলাম পরেরটা। পরেরটা তো বলেই দেওয়া হলো, 4 নম্বরটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল, এই যে পিভি কনস্ট্যান্ট, তাহলে যাই করি না কেন পিভি ধ্রুবক থাকবে, এই পয়েন্টটা দেখ, যাই করি না কেন পিভি ধ্রুবক থাকবে। তাহলে নেচার কি বলবো, গ্রাফের নেচার কেমন হচ্ছে দেখ, এক্স অ্যাক্সিস, এক্স না লিখে ভি অ্যাক্সিসের সমান্তরাল সরল রেখা। ভলিউম যে অ্যাক্সিসটা আছে, ভলিউম অ্যাক্সিস মানেই এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস মানেই ভলিউম অ্যাক্সিস, তার সমান্তরাল সরল রেখা, এক্স অ্যাক্সিসের সমান্তরাল সরল রেখা, এক্স এর সমান্তরাল। 2 নম্বরেও তাই লেখা হয়েছিল দেখ, পি অক্ষের সমান্তরাল সরল রেখা। গ্রাফ এঁকে পাশে এরকম ডিটেলস দিয়ে দিবি, ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয়। বল, ক্লিয়ার হলো, বোঝা গেল? ভেরি নাইস, 4টে গ্রাফ পেয়ে গেলে, ঠিক আছে, 4টে গ্রাফ, এর মধ্যে থেকেই গ্রাফ আসবে, 4টেই গ্রাফ হবে, আর কি গ্রাফ হবে, বয়সটাতে আর তো কিছু শিখলিই না, 4টেই গ্রাফ হবে। চলো, বলছে বায়ুপূর্ণ একটি বেলুনকে চাঁদে নিয়ে গেলে কি হবে? একটা বেলুনে বায়ু আছে, আমি পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলাম। আর কি বলছে, বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ ও আয়তন, ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন,
ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। বেলুন যখন ফোলানো হয় তখন তো চাপ আর আয়তন দুটোই বাড়ে না, তুই ফু দিচ্ছিস, তাহলে গ্যাস ঢুকিয়ে দিচ্ছিস, তার মানে চাপ বাড়ছে তো। আবার বেলুনটা ফুলে ফেপে উঠছে, আয়তনও বাড়ছে। তাহলে কি এখানে বয়েলের সূত্র প্রয়োগ করা যাবে? কারণ উনি তো বলেছিলেন যে চাপ বাড়লে আয়তন কমবে, অথবা আয়তন বাড়লে চাপ কমবে। বল তাহলে প্রথম কোশ্চেনটা বল, কি অ্যান্সার দিবি? কি হবে চাঁদে নিয়ে গেলে? বলা যাবে? দেখ, বায়ুমণ্ডল নেই চাঁদে, তাহলে কোনো বায়ুর চাপও নেই, তাই তো। বায়ুর চাপ যদি না থাকে, বেলুনের ভেতরে তো বায়ু আছে, বেলুনের ভেতরে তো বায়ু আছে, সে তো চাপ দেবে। আমরা একটু আগে তো দেখলাম বায়ু চাপ দেয়, বায়ুর চাপ এটিএম এ হিসাব করা হয়। তাহলে ফলে বেলুন বায়ু চাঁদে নিয়ে গেলে অভ্যন্তরীণ বায়ুর চাপে কি হবে? প্রসারিত হতে চাইবে, বাড়তে চাইবে, এবং একটা সময় পরে ফেটে যাবে। একটা সময় পরে না, ইনস্ট্যান্টলি ফেটে যাবে, কারণ ভেতরের বায়ু খুব বাড়তে চাইবে, চামড়ায় প্রেসার পড়বে, বেলুন ফেটে যাবে। ক্লিয়ার? গুড। পরেরটা, বয়েলের সূত্র প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে, এটা এতক্ষণ ধরে চিল্লে চিল্লে তাই বললাম, শর্ত মানতেই হবে। সায়েন্টিস্ট যারা দিয়ে গেছেন সূত্র বা লজ, সেখানে আমাকে শর্ত মানতেই হবে। ভর আর উষ্ণতা ধ্রুবক, তাই তো। যখন তুই বেলুন ফোলাচ্ছিস তখন কি করছিস? তুই তো মানে যদি মুখ দিয়ে ফোলাস, ফাটফাট ফাটফাট করে গ্যাসীয় কণা ওর মধ্যে দিচ্ছিস, কার্বন ডাইঅক্সাইড, তাহলে গ্যাসীয় কণা দিচ্ছিস তো, তাহলে ভর তো ফিক্স রাখছিস না, বায়ুর ভর তো তুই চেঞ্জ করে দিচ্ছিস, তাই তো। তুই তো বয়েলের সূত্রের শর্তই মানছিস না, তাহলে ওই সূত্র প্রয়োগ করার কোনো প্রশ্নই ওঠে না। শর্ত মান আগে, আগে শর্ত তারপরে সূত্র। তাই সূত্র লঙ্ঘিত হওয়ার কোনো ব্যাপারই নয়, মানছিসই তো না, ওনার শর্তই তো মানছিস না, তো সূত্র লঙ্ঘিত হওয়ার ঘটনা আসছে করতে, সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে না। ক্লিয়ার? বেশ, এরকমভাবে আন্ডারলাইন করে দিবি যে গ্যাসের ভর ও উষ্ণতা ধ্রুবক থাকাটা জরুরি। চলো পরেরটা। ফার্স্ট বলছে, জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ ওপরে উঠলে আয়তনের কি চেঞ্জ হবে? জলের নিচে যে বাবলগুলো হয় অনেক নিচে, যখন সেটা ওপরে ওঠে তখন সাইজ কেমন হয়? বল দেখি, প্রথমটা বল দেখি। চিন্তা করে একটু, 10 সেকেন্ড দিলাম। চল দেখ, ওপরে উঠলে কি হয়? চাপ কমে যায়। এরকম না, কোনো যদি কারণপূর্ণ কোয়েশ্চেন থাকে, কেন হয়, কি জন্য হয়, পয়েন্টস করে করে লিখবি, বুঝলি? পয়েন্টস করে করে লিখবি, দারুণ ইমপ্রেশন ক্রিয়েট হয়। কারণ কারোরই ওই বড় প্যারাগ্রাফ তোকে দিলেও তোরও পড়তে ইচ্ছা করবে না, একটা বড় ঢ্যাবরা প্যারাগ্রাফ, ও ভাই। পয়েন্ট করে করে দিবি, এবিসিডি করে, হেভি লাগে, বুলেট না কিন্তু, এবিসিডি করে বা রোমান 1 2 করে, দারুণ পড়তে ভাল লাগে। জলের নিচ থেকে ওপরের দিকে যাওয়া হলে কি হয়? চাপ কমে, কমন সেন্স। নিচ থেকে ওপরে উঠলে চাপ কমে জলের। বয়েল আঙ্কেল কি বলেছেন? যদি আমরা ধরে নিই উষ্ণতা মোটামুটিভাবে ধ্রুবক, তাহলে বয়েলের সূত্র কি বলে? বয়েলের সূত্র কি বলে? চাপ যদি কমে আয়তনে বাড়বে, ব্যাস হয়ে গেল। বুদবুদ ওপরের দিকে উঠছে, যদি আমি ধরে নিই মোটামুটিভাবে টেম্পারেচার সেম আছে, আর ভর তো এমনিই সেম। আরে ভাই, ভর তো এমনিই সেম না, পুকুরের জলের ভর তো এমনি মোটামুটিভাবে সেম আছে। তো ওই জন্য বলছে উষ্ণ যদি ধ্রুবক রাখতে পারি বা ধ্রুবক থাকে, তাহলে বায়ুর বুদবুদের চাপ কি হয়? উপরে উঠলে চাপ কমে, উপরে উঠলে চাপ কমে, চারপাশ থেকে চাপ কম আসে, ও আয়তনে বেড়ে যায়। ঠিক আছে? ক্লিয়ার? বল রে পরেরটা। এ তো গলা ফাটিয়ে এটাই বলা হচ্ছে এতক্ষণ ধরে, নির্দিষ্ট ভর, নির্দিষ্ট ভর, নির্দিষ্ট ভর। প্রশ্ন বলছে কেন বলা হবে? নির্দিষ্ট ভর কথাটা কেন এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? কি বলছে দেখ, বয়েলের সূত্রের একটা ধ্রুবক রাশি হলো ভর, তাই তো। বয়েলের সূত্রের ধ্রুবক কে কে? ভর আর উষ্ণতা, ভর আর উষ্ণতা।
ভরের পরিবর্তনে গ্যাসের, আরে ভাই, ভর যদি পাল্টে যায় তাহলে চাপ আয়তন পাল্টে যাবে। ভেবে দেখ, তুই বেশি পরিমাণ যদি অক্সিজেন মানে CO2 যদি বেলুনের মধ্যে দিস তাহলে কি হবে, চাপ পাল্টে যাচ্ছে না? কেন পাল্টাচ্ছে? কারণ তুই আরো বেশি পরিমাণ কণা সাপ্লাই করছিস। তাই বয়েলের সূত্রে গ্যাসের ভর ধ্রুবক রাখা হয়েছে। গ্যাসের চাপ আর আয়তন দুটোই পাল্টে যাচ্ছে, তো একসাথে পাল্টে যাচ্ছে, চাপও বাড়ছে আয়তনও বাড়ছে। ঠিক আছে, ওই জন্য নির্দিষ্ট ভর কথাটা বলে দিলে সেই ভুলটা হওয়ার চান্স থাকে না। ক্লিয়ার? ভেরি নাইস। চার্লসের সূত্র, তাহলে বয়েলে ছিল V proportional to 1/T বা PV equals to constant। চাপ স্থির রেখে, এটা কিন্তু বুঝতে অনেকের প্রবলেম হয়, খেয়াল রাখিস, চাপ স্থির, নির্দিষ্ট ভর, আচ্ছা স্যার, মানে এখানে P কনস্ট্যান্ট, ভর তো এমনি কনস্ট্যান্ট, তাই তো? স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রিতে গ্যাসের আয়তনের 1/এত বৃদ্ধি বা হ্রাস হয়। প্রথমবার পড়লে কেউই বুঝতে পারে না, পর দেখি একবার। ভেরি ইজি, কিন্তু খুব সোজা, একটু কথাগুলো পেঁচানো আছে বাট সোজা। ধরে নে 0 ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন ধরে নে আমি বললাম 10 লিটার। ঠিক আছে, এটা হচ্ছে 0 ডিগ্রি সিতে। যদি 20 ডিগ্রি সি হয়, উষ্ণতা বাড়ছে, তাহলে গ্যাস কি করবে, এক্সপ্যান্ড করতে চাইবে, বাড়তে চাইবে। ধরে নে বেড়ে কত হলো, 20 লিটার। ঠিক আছে, আয়তনে বাড়তে চাইবে না, টেম্পারেচার বাড়ালে। তো চার্লস কি বলছেন, এই সময় যে আয়তনটা আছে ধরো ভিটি, হ্যাঁ ভিটি, এই সময় হচ্ছে V0, এই সময় ভিটি বলছে, তুমি ভিটিটা কি লিখবে, ফাইনাল উষ্ণতা ভিটি কি লিখবে? বলছে 0 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন থাকে তার 1/273, মানে V0 এর 1/273, তাহলে কি লেখা উচিত, V0 প্লাস V0 ইন্টু T/273। দেখ এটা বুঝতে পারলি কিনা, এটা যদি বুঝতে পারিস না, ম্যাথসে অনেক দূর এগিয়ে গেছিস। বুঝতে পারলি? প্রথমে V0 ছিল, তারপরে কি বলেছে, 1 ডিগ্রি সেলসিয়াস, কি বলে, 1 ডিগ্রি করে বাড়াবো, জিরোতে যা ছিল তার 1/273 গুণ হবে। তাই করেছি না, T/273, টি সময়ে। V0টা কেন আবার স্যার? আরে V0টা তো কি বের করছিস তুই, ভি বের করছিস না, ভলিউম বের করছিস, ভলিউম, তাহলে V0টা তো থাকতেই হবে না, তো ভলিউম তো কাটবে না। সোচকে বাতা। ঠিক আছে, আরে সিম্পল, তোর কাছে 2 টাকা ছিল, তুই আরো 50% টাকা পেলি, তাহলে কত হলো, 2 প্লাস 50% অফ 2 মানে 1 টাকা। ভেবে দেখ, তাই তো? তাহলে তোর কাছে এখন 3 টাকা রইলো, তাই তো বলছে এখানে। আগে V0 ছিল, তারপরে 1/273 বেড়েছে, কমতেও পারে। বাড়লে কি হবে, মানে যে 0-তে 10 বাড়ে, তাহলে টিতে কত বাড়বে, 0 থেকে 1 ডিগ্রি সি গেলে 1 বাড়ে, মানে 1 থেকে 10 বাড়ে, তাহলে টিতে কত বাড়বে বল, টিতে হবে হচ্ছে 10 ইন্টু টি বাই 1, তাই তো করা হয়েছে। শুরুতে V0 ছিল, টিতে কত হবে, V0 ইন্টু টি, কিন্তু চার্লস বলেছেন 1/273, তাই নিচে 1/273 করা হয়েছে। ক্লিয়ার হলো? এই ভাই, ক্লিয়ার হলো? ভেরি নাইস, এটা বুঝলাম। তাহলে ফিল করার জিনিস, জিরোতে যা ছিল তার 1/273 বেড়ে যাবে। চলো দেখ,
ম্যাথামেটিক্যালি কি লেখা হচ্ছে এটা? মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস যেটা রয়েছে, 0 ডিগ্রি সিতে আয়তন দেওয়া আছে V0, 0তে আয়তন আছে V0, পুরো সুন্দর করে গুছিয়ে লেখা আছে। চাপ স্থির, চার্লস বলেছেন। উষ্ণতা পরিবর্তন করা হলে চার্লস কি বলছেন? T ডিগ্রিতে আয়তন কত হবে? এটা কমন নিয়ে লেখা হয়েছে। আমি একটু আগে লিখলাম না, VT ইকুয়ালস টু V0 প্লাস V0 ইন্টু T/273, V0টা কমন নেওয়া হয়েছে, দেখ। এইটা বলা হয়েছে, ঠিক আছে। প্লাস মানে হচ্ছে বৃদ্ধি, আয়তন বৃদ্ধি, মাইনাস মানে আয়তন হ্রাস। এই ফর্মুলাটা কিন্তু একটা ভালো ফর্মুলা, ঠিক আছে। প্লাস মানে বৃদ্ধি, মাইনাস মানে হ্রাস। যদি বলতো যে 1/273 কমাও, ও মাই গুডনেস। যাই হোক, লিখে রাখ, ডিস্টারবেন্সেস একটু টুকটাক। এই সমীকরণটা নোট কর। বলে ঠিক আছে, হলো, আসলো, গুড 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 গুড। চল গেলাম। আরে বাপরে, হ্যাঁ চল, মন দে, বাইরে কোথায় কান দিস না, মানে কাজ হচ্ছে বাইরে, কিছু করার নেই। ফিল কি বলছে? 0 ডিগ্রি সিতে আয়তন ধরে নে V0, যদি 1 ডিগ্রি সি বাড়াই, 1 ডিগ্রি সি 1 বাড়ালাম, আয়তন হলো ধরে নে V1। 2 ডিগ্রি সি বাড়ালাম, আয়তন হলো V2, বাড়াচ্ছি এরকম। T ডিগ্রি সি বাড়ালাম, তাহলে আয়তন কত হবে? VT ধরলাম, তাই তো। V1 চার্লস বলছেন আগে যা আয়তন ছিল, ভালো করে দেখ তো তনুশ্রী, ভালো করে দেখ বাবু, এটা হেভি কনসেপ্ট দিচ্ছি কিন্তু, এগুলো না বইতে ঠিকঠাক করে পাবি, না কোনো টিচার ঠিকঠাক করে বলবেন। আরে বাপরে বাপরে বাপরে, হ্যাঁ কি করে যাবে আর। চল, V0 প্লাস V0 তো, আরে ফাইনাল করতে গেলে তো আগেরটা তো অ্যাড করতেই হবে। V0 ইন্টু 1/273, ধরতে পারলি? আগের আয়তনের 1/273 বাড়বে, 1 ডিগ্রি বাড়িয়েছি, দেখ 1 ডিগ্রি বাড়িয়েছি। এখান থেকে চেঞ্জটা দেখ, টেম্পারেচার চেঞ্জ কত? 1 ডিগ্রি চেঞ্জ, 1 ডিগ্রি। চার্লস তো তাই বলেছিলেন, 1 ডিগ্রি বাড়ালে 1/273 বাড়বে। তারপরে দেখ 1 থেকে 2তে যাচ্ছি, 1 থেকে 2তে, খেয়াল করবি 1 থেকে 2-এ যাচ্ছি, তাই তো। এ দেখ, তোর এটা এইভাবে করবো আমরা, দাঁড়া, V1 প্লাস V1 ইন্টু 1/273, বুঝতে পারলি? 1 থেকে 2তে গেলাম, 1 ডিগ্রি বাড়ালাম, তাহলে 1/273 বাড়বে। V1টা যদি তুই বসিয়ে দিস, V1টা বসাস যদি, দেখ এরকম দেখতে লাগবে, V0 প্লাস V0 2/273, বসিয়ে দেখ, এটা এখানে বসা, V0 থাকবে, এটা এখানে বসা। 1 মিনিট দাঁড়া, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখ উনি সূত্রে কি বলছেন, উনি সূত্রে বলছেন প্রাথমিক যা ছিল তার 1/273 করে বাড়বে, তাই না? এ দেখ, প্রাথমিকের 1/273 বেড়েছে, প্রাথমিকের 1/273 বেড়েছে, কিন্তু আগে কত ছিল? আগে V1 ছিল, তো V1 এর সাথে V0/1/273 বেড়েছে, তাহলে V1 প্লাস ওটা। এবার এই V1টা এখানে বসা, এই V1টা এখানে বসা, কি হবে? V0 প্লাস V0 ইন্টু 1/273, দেখ দুবার চলে আসছে,
ভি নট ইন্টু 2/273 দুবার আসছে দেখ। তাহলে ভিটি যদি করিস, এর আগেরটা কত, ভিটি -1 ছিল আগেরটা, তো টিতে তো আগেরটা 1 ডিগ্রি কম ছিল না, সেটা হলো ভি নট 1/273। এখানে খেয়াল করেছি যখন 2 ডিগ্রি হলো তখন দেখ এখানে 2 আসছে, তাহলে টি ডিগ্রিতে আলটিমেটলি সবকিছু ঠিকঠাক করে বসালে T/273 আসবে। এইটা বাপরে বাপ, এইটা বলছে বুঝলি, 1 ডিগ্রি বাড়িয়েছি 1/273, 2 ডিগ্রি সিতে গেছি 2/273, তাহলে টি ডিগ্রি সিতে গেলে T/273। ঠিক আছে, চল আচ্ছা একটু ফাটাফাট বলে দিই, নালে পুরো। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্রানুসারে পরম শূন্যের মান। দেখ কি বলছে, চাপে যে উষ্ণতায়, নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন লোপ পায়, আয়তন শেষ, ঠিক আছে, নির্দিষ্ট চাপে, না এটা নির্দিষ্ট চাপ দেওয়ার দরকার নেই, কথাটা যে উষ্ণতায়, ঠিক আছে, যে উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, আয়তন 0, আয়তন নেই, তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। -273 সেরকম একটা জায়গা, -273 এই উষ্ণতায় যদি নিয়ে যাওয়া যায় সে পরম শূন্য হয়ে যায়, ঠিক আছে, কোনো আয়তন থাকে না। কিভাবে বের করা যায় দেখ, এটা ফর্মুলা, VT = V01 + T/273। কি বলা হচ্ছে, আয়তন শূন্য হবে, তাহলে ভিটিটা 0 হবে। যদি ভিটি 0 বসাই, V0 1 + T/273, তাহলে 1 + T/273 = 0। তাহলে কি আসছে বল, 1 = -T/273, টি কত আসছে বল, -273, তাহলে দেয়ারফর উষ্ণতা খেয়াল করলি কত আসলো, -273 ডিগ্রি সেলসিয়াস। দেখ বুঝতে পারলি কিনা, মানে -273 উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়, একেই বলে পরম শূন্য উষ্ণতা। এক্সাক্ট ভ্যালু যদি অ্যাকচুয়ালি বের করিস, এক্সাক্ট ভ্যালু অফ, এটাকে বলে অ্যাবসলিউট জিরো, অ্যাবসলিউট জিরো মানে কোনো আয়তন নেই তো, এর এক্সাক্ট ভ্যালু আছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। এটা এক্সাক্ট করলে, ঠিক আছে, আমরা মোটামুটি রাফ ক্যালকুলেশনের জন্য 273 নিয়ে নিই। ওকে বল রে, ভেরি নাইস। পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কি বাস্তবে শূন্য হয়? বাস্তবে কি সত্যি সত্যি শূন্য যাওয়া সম্ভব? চার্লসের সূত্র অনুযায়ী মাইনাস এততে পরম শূন্য উষ্ণতা বলা হয়। বাস্তবে যে কোনো গ্যাস এই উষ্ণতার আগেই তরল হয়ে যায়। লে ভাই, -273 এখনো অবধি পৌঁছানো যায়নি, বুঝলি, শুধু খাতায় কলমে -273 হয় বলে জানা গেছে, প্র্যাকটিক্যালি পৌঁছানো যায়নি, কারণ অত নিম্ন উষ্ণতায় গেলে ওটা তো আর গ্যাস থাকবে না, তরল হয়ে যাবে। তরলে তো চার্লসের সূত্র ভ্যালিড নয়, তরলে চার্লসের সূত্র কাজ করে না। ওকে আচ্ছা, ফারেনহাইট স্কেলে কত? ফারেনহাইট স্কেলে বের করা যায় -459, পরম শূন্য উষ্ণতা হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। সেলসিয়াসে কত জানলি? সেলসিয়াসে হচ্ছে -273 ডিগ্রি সি, অ্যাকচুয়াল কত
অ্যাকচুয়াল কত -273.15 ডিগ্রি সি, 16ও থাকে অনেক বইতে, ঠিক আছে চলবে। ওকে, এটা ফারেনহাইটে -459, এটা কিন্তু আসবে -459.4, -459.4। পরম বলা হয় কেন, পরম শূন্যকে পরম বলা হয় কেন, কেন বলছে? এইটা গ্যাসের প্রকৃতি বা ভর নির্ভর নয়। পরম কথাটা ইউজ করা হয় যেখানে কারোর উপর নির্ভরশীলতা না থাকে। পরম একদম মানে শ্রেষ্ঠ, পরম, পরমবীর বলে না। এর চেয়ে কম উষ্ণতা সম্ভব নয়, এটা একটা ইউনিক, ইউনিক, সার্বজনীন, সব ক্ষেত্রেই স্বীকৃত, সমস্ত গ্যাসের বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় ভ্যালিড। বাস্তব গ্যাস নয় কিন্তু, আদর্শ গ্যাসে, আদর্শ গ্যাসে, ওই জন্য পরম শূন্যকে পরম বলা হয়। ওকে, আচ্ছা, পরম শূন্য উষ্ণতায় চাপ কত হবে? শূন্য হবে। আরে আয়তন যদি না থাকে তো চাপটা কে দেবে? আয়তন যদি না থাকে তো চাপটা কে দেবে? ঠিক আছে, তাই বলা হচ্ছে আয়তন শূন্য, চাপও শূন্য। আচ্ছা এইটা বলতো, বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবকটা কে? যেটা দুটো সূত্রেই আছে, বল দেখি। গ্যাসের ভর, গ্যাসের ভর, বয়েলের সূত্রেও মনে কর গ্যাসের ভর ফিক্স রাখতে হয়, উষ্ণতা ফিক্স রাখতে হয়। চার্লসের সূত্রে চাপ ফিক্স রাখতে হয়, ভর ফিক্স রাখতে হয়। তাহলে সাধারণ ধ্রুবক কে? ভর, ভর, দুটো সূত্রেই ধ্রুবক আছে। ওকে, কেলভিন স্কেল বা পরম স্কেল, কেলভিন স্কেলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ফাটাফাট দেখ। এই যে পরম শূন্য -273, এইটাকে তুই জিরো ধরলি, ঠিক আছে, তুই একটা স্কেল বানালি, সেটা এই যে দাগটা এটা জিরো দাগ, এটা -273 ডিগ্রি সি এর সাথে সেম। তারপরে তুই নর্মালি কাউন্ট স্টার্ট করলি 1 2 3 4। এই যে স্কেলটা মানে পরম শূন্য উষ্ণতাকে জিরো ধরে, পরম শূন্যকে জিরো ধরে যে একটা স্কেল বানালি উষ্ণতা মাপার জন্য, উষ্ণতা মাপার যে স্কেলটা বানানো হয়েছে তাকেই বলা হয় কেলভিন স্কেল, তাকেই বলা হয় কেলভিন স্কেল। ঠিক আছে, এবং প্রতি একটা ঘরকে 1 ডিগ্রি সি যতটা হয়, 1 ডিগ্রি সি যতটা হয় অতটার সাথে সমান করা হয়েছে। ঠিক আছে, তাহলে কি বলা হলো? প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা পার্থক্য করে একটা স্কেল বানানো হয়েছে, তাকেই বলা হয় পরম স্কেল। কেলভিন বানিয়েছিলেন তাই কেলভিন স্কেল নামে পরিচিত। ওকে, কেলভিন স্কেল বা পরম স্কেলের বৈশিষ্ট্য কি বলছে? পরম শূন্য তাপমাত্রা, কেলভিন স্কেলের শূন্য তাপমাত্রা পরম শূন্য। বাস্তবে এই উষ্ণতায় গেলে কি হবে? চাপ নেই, আয়তন নেই, তার মানে কণার কোনো গতি নেই। পরম শূন্য উষ্ণতায় চাপ আয়তন শূন্য, তাহলে কণার কোনো গতিই নেই, গতিহীন থাকে। ধনাত্মক মান খেয়াল কর, জিরো হচ্ছে কত? -273, বুঝলি? তারপরের সব ভ্যালু তো পজিটিভ হবে, আর -273 নিচে কোনো উষ্ণতা পাওয়া সম্ভব নয়, বুঝলি? -273 হচ্ছে আলটিমেট লোয়েস্ট টেম্পারেচার, যেটা প্রকৃতিতে সম্ভব অ্যাকচুয়ালি। ওকে, তাহলে যদি এই উষ্ণতার নিচে না নামতে পারি তাহলে কেলভিন স্কেলে জিরোর নিচে নামতে পারবো না, তার মানে নেগেটিভ হবেই না। কেলভিন স্কেলে যদি অঙ্ক করতে গিয়ে ভ্যালু নেগেটিভে আসে তাহলে ভুল এসছে, ঠিক আছে, কোনো ঋণাত্মক মান হয় না। কেলভিন স্কেল তাপগতিবিদ্যার একটা ভাইটাল স্কেল, তাপগতিবিদ্যা পড়বো আমরা ক্লাস 11-এ, একটা ইম্পর্টেন্ট স্কেল। কেলভিন স্কেলে তাপমাত্রা মাপার জন্য প্রাথমিক একদম সঠিক স্কেল, বুঝলি? কোনো ভুল ভ্রান্তি নেই এই স্কেলে, কোনো ভুল ভ্রান্তি নেই, একদম ভালো পারফেক্ট স্কেল, কারণ পরম শূন্যকে ধরে করা হয়েছে। চল, এদের এই লেখচিত্রগুলো হোমওয়ার্কে দিচ্ছি, ট্রাই করিস। 4টে গ্রাফ তো করালাম বয়েলের, এটা ভি ভার্সেস স্মল টি মানে সেলসিয়াসে উষ্ণতা, ভি ভার্সেস ক্যাপিটাল টি মানে কেলভিনে উষ্ণতা, ঠিক আছে? এটাও নয় চিন্তা করিস কি কি পদ্ধতিতে পরিচালনা করা যায়।
কতগুলো পদ্ধতি আছে আদর্শ গ্যাসকে পরিচালনা করার জন্য, ভাবিস আর আছে? এটা বল দেখি। চাপ দ্বিগুণ করা হলো, তাপমাত্রা অপরিবর্তিত। আরএমএস বেগ, আরএমএস বেগ মানে গ্যাসের এক ধরনের বেগ হয়, গ্যাসের বেগ হয়, 3 ধরনের বেগ হয়, ঠিক আছে? তার মধ্যে একটা বেগ হচ্ছে আরএমএস। কি হয় জানিস? চাপ দ্বিগুণ তো তাপমাত্রা অপরিবর্তিত। আরএমএস যে বেগটা আছে না, আরএমএস বেগ প্রপোর্শনাল টু রুট অফ উষ্ণতা হয়। দেখ বলেছে তাপমাত্রা অপরিবর্তিত, টি ইকুয়ালস টু ফিক্সড, টি ফিক্সড আছে, তাহলে আরএমএস বেগ, তাহলে আরএমএস বেগও ফিক্স থাকবে। টি ফিক্সড আছে না, আরএমএস বেগও ফিক্স থাকবে, অপরিবর্তিত। ঠিক আছে? 2 মোল আদর্শ গ্যাস সমায়নিক সংকুচিত হলে কোনটি প্রক্রিয়ার সময় অপরিবর্তিত থাকে? সমায়নিক মানে হচ্ছে অ্যাডিয়াবেটিক্যালি, এগুলো নাম, গ্যাসের বিভিন্ন পদ্ধতির নাম। এই যে অ্যাডিয়াবেটিক মানে অ্যাডিয়াবেটিক প্রসেস, এটা রুদ্ধতাপীয় বলে। এখানে সমায়নিক বলছে, সমায়নিক। এই সময় মনে রাখবি গ্যাসের কি থাকে, তাপ ধ্রুবক থাকে। এগুলো পদ্ধতি, গ্যাসকে নিয়ে কাজ করার পদ্ধতি। তাপ ধ্রুবক রেখে গ্যাসকে নিয়ে কাজ করব। এর সমীকরণ হয় পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক। ঠিক আছে? এই রুদ্ধতাপীয় পদ্ধতির সমীকরণ পিভি টু দি পাওয়ার গামা, অপশন এ। ঠিক আছে? গামা কি পরে বলবো, গামা ধ্রুবক একটা, গামা একটা অনুপাত বেসিক্যালি, আপাতত জেনে রাখ। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমীকরণ। নেক্সট, আদর্শ গ্যাস সমস্থিতীয় প্রক্রিয়ায় আইসোথার্মাল, এটা আবার কি স্যার? বললাম না গ্যাসকে আমরা নানান প্রসেসে কাজ করতে পারি। আইসোথার্মাল মানে তোর সমষ্ণ, দুটো নাম আছে, সমষ্ণ বলা হয়, আর এখানে বলেছে সমস্থিতীয়। এই সময় কি ধ্রুবক থাকে জানিস গ্যাসের? এই সময় উষ্ণতা ধ্রুবক রাখা হয়। ঠিক আছে? আইসোথার্মাল পদ্ধতিতে কাজ করতে গেলে উষ্ণতা ধ্রুবক থাকে। আচ্ছা, আর উষ্ণতার সাথে ডাইরেক্ট লিঙ্ক আছে অভ্যন্তরীণ শক্তি। উষ্ণতার সাথে ডাইরেক্ট লিঙ্ক আছে অভ্যন্তরীণ শক্তি, ইউ দিয়ে বলা হয়। কিরকম জানিস? ইউ প্রপোর্শনাল টু টি হয়। কারো যদি উষ্ণতা বাড়ে তাহলে অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়, ভেতরের শক্তি, গতিশক্তির মতো ভেতরের শক্তি। তাহলে বলছে নিচের সমস্থিতির জন্য কোনটা সঠিক? অভ্যন্তরীণ শক্তি অপরিবর্তিত থাকে। ঠিক আছে? অভ্যন্তরীণ শক্তি পাল্টায় না, কারণ উষ্ণতা তো ধ্রুবক, উষ্ণতা না পাল্টালে অভ্যন্তরীণ শক্তি পাল্টাবে না। ঠিক আছে? ক্লিয়ার হলো? বল রে। লাস্টের দিকের গুলো বেশ একটু গভীর এমসিকিউ, ভালো করে প্র্যাকটিস করিস। আর আছে? বাবা, আজকে আর বেশি কন্টিনিউ করলাম না, ওই হোমওয়ার্কগুলো সলভ করিস। এত ডিস্টারবেন্সে তোরই প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, চল তাহলে সানডে আয় এক্সাম দিতে, ভালো করে দে ফার্স্ট এক্সাম। ঠিক আছে? আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, অল দ্য বেস্ট। चलिए, थैंक यू सो मच, नमस्कार, टाटा, बाय बाय, सॉरी फॉर द डिस्टर्बेंस, काज होच्छे। थैंक यू सो मच, चलो नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू।